বিএসএফ ইস্যুতে ফের রাজ্যপাল সংঘাত, কিন্তু সংঘাত শুধুমাত্র এইটুকু জায়গাতেই নয়। রাজ্যপাল কিছু বলছেন, রাজ্যের তরফ থেকে বা তৃণমূল কংগ্রেসের তরফ থেকে তার পাল্টা বিবৃতি দেওয়া হচ্ছে বা উত্তর দেওয়া হচ্ছে। এই রাজ্যের রাজনীতিতে এটা একটা অত্যন্ত পরিচিত ছবি। কিন্তু বিএসএফ দেশের সীমান্ত সুরক্ষায় যারা নিয়োজিত তাদেরকে নিয়ে রাজনৈতিক সংঘাত যেমন কাম্য নয়, তেমন তাদেরকে নিয়ে রাজ্যপাল প্রশাসনিক সংঘাত হোক অথবা রাজ্যপালের সঙ্গে তৃণমূল কংগ্রেসের কোনো সরাসরি রাজনৈতিক সংঘাতে জড়িয়ে পড়া হোক বা রাজ্যের বিরোধী দল বিজেপির সঙ্গে তৃণমূল কংগ্রেসের কোনো রাজনৈতিক সংঘাত হোক, এর কোনোটাই কি কাম্য? যারা সীমান্ত সুরক্ষায় নিয়োজিত, যারা আমাদের সুরক্ষা দিচ্ছেন বলে প্রতি রাতে আপনি আমরা আমাদের পরিবার সহ নিশ্চিন্তে ঘুমোতে যাই এবং জানি যে আমাদের কোনো ক্ষতির আশঙ্কা নেই, তাদেরকে নিয়ে রাজনীতি যে কোনো স্তরেই যত ছোটই হোক আর যত বড়ই হোক কেন হবে? আর শুধু রাজনীতি হবে কেন, এটুকু প্রশ্নের বিষয় আর নয়। এটা শুধু রাজ্য আর রাজ্যপালের বিবৃতি পাল্টা বিবৃতির বিষয় নয়, শুধু রাজ্যের শাসক দল আর বিরোধী দলের বা কেন্দ্রের শাসক দল আর এ রাজ্যের তৃণমূল কংগ্রেস যা কেন্দ্রে অন্যতম বিরোধী দল তাদের মধ্যে বিবৃতির লড়াই আর বিষয় নয়। এটা আসলে বিষয়টা এসে দাঁড়িয়েছে একেবারে গ্রাউন্ড জিরোতে। ঠিক বলেছেন, ঠিক ধরেছেন, যেখানে আসলে সীমান্তরক্ষী বাহিনী পাহারা দেয় আপনাকে আমাকে আমাদের পরিবারের জীবনকে নিশ্চিন্ত করতে, ঠিক সেখান পর্যন্ত অর্থাৎ সেইখান পর্যন্ত গিয়ে পৌঁছেছে গোটা বিষয়টা। কীরকম? দক্ষিণ দিনাজপুর একেবারে সীমান্তরক্ষী বাহিনী যেখানে পাহারা দিচ্ছেন, সীমান্ত পাহারা দিচ্ছেন, তার লাগোয়া গ্রামগুলিতে রাজনৈতিক প্রচার শুরু হয়ে গেছে তৃণমূল কংগ্রেসের। এ প্রচারকে কি বলবেন? বিএসএফ বিরোধী, নাগরিকদের সচেতন করবার জন্য এক একজন এক এক নামে অভিহিত করবেন, কিন্তু এ প্রচারের ছবি, এ প্রচারের বক্তব্য আর তার সঙ্গে এ রাজ্যে বিএসএফকে নিয়ে গত কয়েকদিন ধরে যা চলছে, যা একটা নতুন মাত্রা পেয়ে গেল আবার নতুন করে। মুখ্যমন্ত্রী, রাজ্যপাল, পাল্টা তৃণমূল কংগ্রেস, এই সমস্ত বিতর্ক মিলিয়ে এক কথায় এই ছবি, এই বক্তব্য আপনারাও দেখলে বলবেন কাঙ্ক্ষিত নয়। আমাদের একটি বিশেষ প্রতিবেদন। প্রচুর বিএসএফ, ওরা করে কি, ওর 15 কিলোমিটার আসার কথা, কিন্তু সেটাও পুলিশকে জানিয়ে, এরা লোকাল পুলিশকে না জানিয়ে কোনো রকম কোনো কনফ্রন্টেশন হোক, এটা আমি চাই না। বিএসএফ এর এখতিয়ার বৃদ্ধি নিয়ে তুঙ্গে তরজা, সেই আবহে ফের বিএসএফ এর এখতিয়ার বৃদ্ধির ইস্যুতে সরব মুখ্যমন্ত্রী। সীমান্ত থেকে ভারতীয় ভূখণ্ডের 15 কিলোমিটার থেকে বাড়িয়ে 50 কিলোমিটার করা হয়েছে বিএসএফ এর এখতিয়ার। সীমান্তে সর্বক্ষণ দেশের সুরক্ষায় অবিচল বাহিনীর এখতিয়ার বৃদ্ধি নিয়ে সরব তৃণমূল। এমনকি বিধানসভায় এখতিয়ার বৃদ্ধির বিরোধিতায় প্রস্তাবও এনেছে সরকার পক্ষ। রাজ্য ও রাজ্যের শাসক দলের এই অবস্থানের সমালোচনায় সরব হলেন রাজ্যপাল। हमारे प्रांत का बॉर्डर 3 विदेशों से है, अत्यंत संवेदनशील है। ऐसी परिस्थिति में मुख्यमंत्री का जो निर्देश अधिकारियों को उन्होंने आधिकारिक बैठक में दिया है, उसको मैं उचित नहीं मानता। পাল্টা এই ইস্যুতে রাজ্যপালকে কটাক্ষ করেছেন ফিরহাদ হাকিম। রাজ্যপাল হচ্ছে টেম্পোরারি মেজার্স অ্যাপয়েন্টেড বাই গভর্নমেন্ট, সেন্ট্রাল গভর্নমেন্ট, আর মুখ্যমন্ত্রী হচ্ছে বাংলার মানুষের আওয়াজ, যেটা দরকার হবে সেটা তুলবেন। রাজ্যপালের ডিকটেশনে মুখ্যমন্ত্রী চলবে না। মুখ্যমন্ত্রী মানুষের প্রয়োজনে মানুষের আওয়াজটা মুখ্যমন্ত্রী প্রতিধ্বনিত করে। রাজ্য রাজভবন সম্পর্ক দীর্ঘদিন ধরেই শীতল। বিএসএফ এর এখতিয়ার বৃদ্ধি নিয়ে রাজ্যের অবস্থান ঘিরেও অব্যাহত সেই শীতলতা। শনিবারের রাজ্যপালের আক্রমণ ও পাল্টা রাজ্যের মন্ত্রিত্ব পেয়ে রাজভবন বনাম নবান্ন সংঘাত নতুন মাত্রা পেল বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। রিপাবলিক বাংলা। আর এই নিয়ে আমাদের সঙ্গে আজকের বিতর্ক এবং সেই বিতর্কে উপস্থিত যে অতিথিরা রয়েছেন তাদের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিয়ে, আমার সঙ্গে রয়েছেন কিয়া ঘোষ, বিজেপি মুখপাত্র, আমার সঙ্গে রয়েছেন তৃণমূল কংগ্রেস মুখপাত্র সুপ্রিয় চন্দ্র, এবং আমার সঙ্গে রয়েছেন সব্যসাচী চট্টোপাধ্যায়, আইনজীবী, এবং প্রভাত দত্ত, রাজনৈতিক বিশ্লেষক। প্রত্যেকের সঙ্গে কথা বলবো, আজকের বিতর্ক নিয়ে আসবো, এবং তার আগে আজকের বিতর্কের মূল প্রশ্নগুলো। আমার অগ্নিবাণ এক, বিএসএফ বিরোধী প্রচার কি সাংবিধানিক? অগ্নিবাণ দুই,
তৃণমূলের প্রচারে কি মনোবল বাড়বে আসলে অপরাধীদের, যাদের ধরার চেষ্টা করে সীমান্ত পেরোলে বিএসএফ? অগ্নিবাণ 3, বিএসএফ বিরোধিতা কি রাজনৈতিক দুর্বলতা থেকে? আমরা দেখেছি যে উত্তরবঙ্গে তৃণমূল কংগ্রেসের ফলাফল গত বিধানসভা নির্বাচনে এত ভালো ফলাফলের মধ্যেও তুলনামূলকভাবে খারাপ, আর ঠিক সেই কারণেই কি গোটা উত্তরবঙ্গ জুড়ে তৃণমূল কংগ্রেসের এই বিশেষ তৎপরতা? কোথাও কি তৃণমূল কংগ্রেস, বিএসএফ, বিজেপি, কেন্দ্র সব কিছুকে এক চোখে, এক নিক্তিতে মাপছে, এক সারিতে দেখছে? আমার সঙ্গে উপস্থিত যারা রয়েছেন বিতর্কে, তাদের মধ্যে প্রথম আমি সুপ্রিয়বাবু আপনার কাছে আসবো। আপনি তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিত্ব করছেন আজকে, সুতরাং আপনার কাছে আমার প্রশ্ন, ঠিক কী কারণে আপনাদের এই বিরোধিতা এই স্তরে পৌঁছে গেল যে দক্ষিণ দিনাজপুরে যে ছবিটা আমরা দেখছি আজকে, তৃণমূল কংগ্রেস দলের ঝান্ডা নিয়ে গ্রামবাসীদের কাছে প্রচারে যাচ্ছেন যে বিএসএফ সম্পর্কে সাবধান, বিএসএফের অধিকার এতটা, আপনার অধিকার এতটা, সচেতন হন। নিতান্তই সচেতনতামূলক প্রচার নাকি এর মধ্যেও রাজনীতি? না, প্রথম কথা হচ্ছে যে একেবারে স্পর্শকাতর বিষয়, এবং দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে তৃণমূল কংগ্রেস মনে করে যে বিএসএফ বিষয়ে ভারতবর্ষের সাধারণ মানুষকে সচেতন করার কিছু নেই। বিএসএফ তো ভারতবর্ষের সীমান্ত সুরক্ষার সঙ্গে ওতপ্রোতভাবে সম্পৃক্ত একটা বিষয়, তাকে আমরা শ্রদ্ধা করি, সম্মান করি। কিন্তু দক্ষিণ দিনাজপুরে জেলা নেতৃত্ব এবং বিশেষ করে ছাত্র যুব নেতৃত্ব যারা আমার সহযোদ্ধা, তাদের সঙ্গে আজকে কথা হচ্ছিল আপনাদের এই অনুষ্ঠানে আসার আগে। মূলত সচেতনতামূলক প্রচার বলতে যে আপনারা যে তকমাটা সেটা দিচ্ছেন, একেবারেই সেরকমটা নয়। বরং মুখ্যমন্ত্রী তথা আমাদের দলনেত্রী যে বিষয়টার দিকে অ্যাড্রেস করেছেন, যে বিষয়টাকে মানে সামনে এনেছেন, বিএসএফদের নিয়ে বিএসএফ বিরোধী দল বা বিএসএফ এর বিরুদ্ধে কোনো অবস্থান তৃণমূল কংগ্রেস নেয়নি। আমরা বলেছি যে বিএসএফ কে পলিটিক্যালি যে তাকে একটা ওয়েপেন হিসেবে ইউজ করা হয়েছে, বিগত দিনে একাধিক উদাহরণ রয়েছে, এবং বিএসএফ এর মতো একটা এত শ্রদ্ধা সম্মানের সঙ্গে দেশের মর্যাদার সঙ্গে ওতপ্রোত একটা ফোর্স, তাকে রাজনৈতিকভাবে যেভাবে বিভিন্ন জায়গায় টেনে হিচড়ে এনে, এবং বিভিন্ন আরো খারাপ লাগে অনির্বাণ এই জায়গায় যে একাধিক সাংবিধানিক জায়গায় বসে রয়েছেন যে মানুষেরা, তারা যখন এরকম ভাবে বিএসএফ এর মতো একটা এত মর্যাদাপূর্ণ কাজকে, এত মর্যাদাপূর্ণ একটা দেশের সঙ্গে যুক্ত জায়গাকে তারা যখন বিভিন্নভাবে রাজনীতির মধ্যে থেকে এনে কথাবার্তা মিশিয়ে বলেন, ফলে তৃণমূল কংগ্রেস আজকে যে কথা বলেছে যে কোথাও যদি ইতিমধ্যেই দক্ষিণ দিনাজপুরে মূলত হিলি বর্ডারের একাধিক আশেপাশে বিএসএফ এর অতি সক্রিয়তা মানুষের চোখে পড়ছে, এবং যেহেতু মানুষ সার্বিকভাবে বিষয়টা নিয়ে একটা উদ্বেগের মধ্যে থাকেন, কারণ হঠাৎ করে যদি আপনার বাড়ির চারপাশে আপনি কোনোদিন বিএসএফ দেখেননি, হঠাৎ করে 40 বার যদি এক রাতের মধ্যে বিএসএফ দেখেন, অনির্বাণদা আপনারও সেটা উদ্বেগ জন্মাবে আপনার মনে। সেই জায়গা থেকে তৃণমূল কংগ্রেস মানুষকে আশ্বস্ত করেছে, এক, এবং দ্বিতীয়ত যদি আপত্তিকর অনভিপ্রেত কোনো অভিপ্রায় মানুষের নজরে পড়ে, মানুষ মামাটি মানুষের দল হিসেবে এটা তৃণমূল কংগ্রেসকে তো জানাবে। তৃণমূল কংগ্রেসের একাধিক আমাদের জনপ্রতিনিধিরা ওই অঞ্চলে নির্বাচিত রয়েছেন, সেই জায়গা থেকে মানুষের সঙ্গে একটা আলাপচারিতা বার্তালাপের মধ্যে হয়েছে, এর মধ্যে আলাদা করে কোনো রাজনীতি নেই। কিন্তু রাজ্যের সঙ্গে কোনো রকম আলোচনা ছাড়া বিএসএফ এর যে এখতিয়ার বাড়ানো হয়েছে, বিএসএফ এর যে অধিকার বাড়ানো হয়েছে, এবং নিয়ম বহির্ভূতভাবে প্রায় ব্যতিক্রমী ভাবে কোনো রকম ইনস্ট্যান্সেস ছাড়া, সব্যসাচীরা রয়েছেন, সব্যসাচীরা বলতে পারবেন, কোনো রকম ইনস্ট্যান্সেস ছাড়া পশ্চিমবঙ্গের উপর যে কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণ বাড়ানোর একটা চেষ্টা করা হয়েছে, তার বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস ইস্যু ভিত্তিকভাবে লড়াই করবে, এবং শীতকালীন অধিবেশনেও তৃণমূল কংগ্রেস সংসদীয় দল সিদ্ধান্ত নিয়েছে আমরা এই বিষয়টা নিয়ে পার্লামেন্টেও কথা বলবো। এখানে নিশ্চিতভাবে সুপ্রিয়বাবু, আমারও আমার জায়গা থেকে, আমার চ্যানেলের জায়গা থেকে, রিপাবলিক বাংলার তরফ থেকে জানিয়ে রাখার বিষয় যে একটি প্রশাসনিক সিদ্ধান্ত কেন্দ্রীয় সরকার নিয়েছে, এবং সেই সিদ্ধান্তের সঙ্গে এদেশের সাংবিধানিক কাঠামো, যুক্তরাষ্ট্রীয় কাঠামো অনুযায়ী রাজ্য সরকার যদি সহমত পোষণ না করে, কেন্দ্র রাজ্যের কনকারেন্ট লিস্টে আছে এমন কোনো বিষয় নিয়ে আপনারা আপনাদের বিরোধিতা জানাতে পারেন। কেন্দ্রীয় সরকারের সঙ্গে আপনাদের সেই বিরোধিতা আইনি পথে হতে পারে, সংসদীয় রাজনীতির যাবতীয় যা যা উপকরণ আছে সে পথে হতে পারে, তা নিয়ে আমাদের সত্যি কিছু বলবার নেই। এখতিয়ার বৃদ্ধি নিয়ে যে আপনারা বিরোধিতা করছেন, এটাকেও আমরা, এই বিষয়েও আমাদের কিছু বলবার নেই, তার কারণ বিএসএফ সত্যি সত্যি আজকে 15 জায়গায় 50 কিলোমিটার তার যদি এখতিয়ার বৃদ্ধি হয়, সে তো নিজে ঢুকে পড়বে না, কোনো একটা অর্ডারের ভিত্তিতে ঢুকবে। প্রশ্ন হচ্ছে বিএসএফ এর ইন্টেনশন নিয়ে কোনো প্রশ্ন আপনাদের মধ্যে রয়েছে কিনা, আমি সেটা ক্লিয়ার হতে চাইছিলাম। কিন্তু এই যে আপনি বলছেন সুপ্রিয়বাবু, আমার এখান থেকে আপনার এই কথার সূত্র ধরেই আমি কেয়ার কাছে আসবো, আপনার কাছেও আসবো নিশ্চয়ই। কি এই যে বললেন সুপ্রিয়বাবু যে অনভিপ্রেত কোনো ঘটনা ঘটছে কিনা, অনভিপ্রেত কোনো অভিপ্রায় চোখে পড়ছে কিনা, বিএসএফ নিজে একেবারেই সাদা, কিন্তু তাকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা হয়। কিন্তু এখানেই আমি বলছি কি, এখানে কি কোথাও একটা শেষমেশ
জিজ্ঞাসা চিহ্ন থেকে যাচ্ছে না বিএসএফ কে নিয়ে তৃণমূল কংগ্রেসের অবস্থানে? যদি সত্যিই সাদা হয় তাহলে তাকে রাজনৈতিকভাবে ব্যবহার করা সম্ভব কি করে, একটা ডিসিপ্লিন ফোর্সকে? সম্ভব? আপনার এই অগ্নিবাণের দ্বিতীয় প্রশ্ন দিয়ে তাহলে আপনার উত্তরটা শুরু করি। আপনি বলেছিলেন যে এই হেন রাজ্য সরকারের এহেন বক্তব্য বা মমতা বন্দ্যোপাধ্যায়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এহেন বক্তব্যে উৎসাহিত হবেন অনুপ্রবেশকারীরা, উৎসাহিত হবেন যারা গরু পাচারকারী, যারা চোরাচালানকারী, তারা অত্যন্ত উৎসাহিত হবেন। তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এই রাজ্যের গণতান্ত্রিক একেবারে শীর্ষ স্থানে রয়েছেন। তিনি আমারও মুখ্যমন্ত্রী। যেখানে দেশের সার্বভৌমত্ব, দেশের সুরক্ষা যেখানে প্রশ্নের চিহ্নের মুখে, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়, আমি একটা জিনিস না একটা প্রশ্নের উত্তর, এই যখন থেকে এই বিএসএফ এর প্রসঙ্গটা শুরু হয়েছে অনির্বাণ, আমি চাইবো আপনি খুব দুধের সাংবাদিক, এই প্রশ্নের উত্তরটা আমাকে অঙ্কটা একটু মিলিয়ে দেবেন। মমতা বন্দ্যোপাধ্যায় তথা তৃণমূল কংগ্রেসের সরকারের এত চিন্তা কেন, এত মাথা ব্যথা কিসের? 15 হোক, 25 হোক, 30 হোক, 50 হোক, 80 হোক, আমি এটা বুঝতে পারছি না যে বিএসএফ, প্রথম কথা বিএসএফ নিজে কোনো অপারেশন করেন না, বিএসএফ নিজে থেকে কোনো অপারেশন করেন না। বিভিন্ন জায়গায় বিভিন্ন বিএসএফ এর যারা কর্তা ব্যক্তি তারাই বলেছেন যে রাজ্যের সঙ্গে, রাজ্য পুলিশের সঙ্গে সমন্বয় রেখে তারা অপারেশন করেন। তারা নিজে থেকে কোনো রকম নিজের আগ বাড়িয়ে কিছু করতে পারেন না, তাদের সেই ক্ষমতাটাই নেই, তাদের সেই এখতিয়ারই নেই। তো সেখানে যখন প্রতিটা অপারেশনের সময় যখন রাজ্য পুলিশকে জানানো হবে এবং তাদের সমন্বয়, তাদেরকে সঙ্গে নিয়ে যখন প্রতিটা অপারেশন করা হয়, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় তথা আবার এক প্রশ্ন, তৃণমূল কংগ্রেস তথা রাজ্য সরকার, তাদের এত আপত্তি কিসের? চট করে আমি সুপ্রিয়বাবুর কাছে আমি খুব সংক্ষেপে উদাহরণ দেব, সংক্ষেপে উত্তর দেব এই বলে যে আপত্তির জায়গাটা একমাত্র শীতলকুচি, আপত্তির জায়গাটা বিএসএফ নয়। বিএসএফকে আমরা শ্রদ্ধা করি, সম্মান করি, বিএসএফ ভারতবর্ষের মর্যাদাপূর্ণ ফোর্স, কিন্তু শীতলকুচিতে যা হয়েছে এবং হওয়ার পরে বিজেপি যে বলেছে জায়গায় জায়গায় শীতলকুচি হবে, আমাদের আপত্তিটা এই জায়গায় যেভাবে ছিল সেভাবেই আছে, আগামী দিনে একইভাবে থাকবে। কারণ আমরা চাই না বিএসএফ এর মতো একটা ফোর্সকে রাজনৈতিক কারণে শুধুমাত্র বিএসএফ এর এতে নাম কলুষিত হচ্ছে সবচেয়ে বেশি, দেশের নাম কলুষিত হচ্ছে সবচেয়ে বেশি। এই সরকারটা তার প্রশাসক হিসেবে ব্যর্থ, সংগঠক হিসেবে অপদার্থ। সেই সরকারটা সমস্ত জায়গায় ব্যর্থ হয়ে গিয়ে তার অপদার্থতা রাখতে এখন দেশের যে সীমান্ত সুরক্ষার সঙ্গে যুক্ত যে নিরাপত্তার বিষয়গুলো, জাতীয় নিরাপত্তার যে ফোর্সেস, সেইগুলোকে রাজনৈতিক কারণে তারা ওয়েপেন হিসেবে নামাচ্ছে। আমি কি কাছ থেকে রাজনৈতিক কারণে এই ইস্যুটাকে রাজনীতিকরণ করেছে তৃণমূল কংগ্রেস অনির্বাণ, একদম স্পষ্ট করে বলছি। এবং শীতলকুচির কথা যেটা বললেন না, আপনার স্মরণে রয়েছে যে যখন আমাদের দিনহাটাতে যখন আমরা দেখলাম যে উপনির্বাচন হলো, সেই সময় আমাদের মাননীয় রাজ্য সভাপতি তথা আমাদের সাংসদ সুকান্ত বাবু এবং দিলীপ ঘোষ, আমাদের মাননীয় সর্বভারতীয় সহ সভাপতি, তারা গিয়েছিলেন বিএসএফ এর সঙ্গে, যে উনি যেহেতু ওখানে গিয়েছিলেন একটা কর্ডিয়াল ভিজিট করতে, সৌজন্য সাক্ষাৎকার করতে। কর্ডিয়াল ভিজিট সুকান্ত মজুমদার দিনাটারকে, আমি শেষ করতে দিই। সুকান্ত মজুমদার পশ্চিমবঙ্গকে যে বিএসএফ এর সঙ্গে দেখা করতে পারে, উনি একজন সাংসদ, সুকান্ত মজুমদারের সঙ্গে দিনাটার সম্পর্কটা কি? সেখানে গেল রব হলো, সুকান্ত মজুমদারের সঙ্গে বিজেপি রাজ্য কমিটির সভাপতির সম্পর্ক রয়েছে, কিন্তু দিনাটা সুকান্ত মজুমদারটাকে, আমি উত্তরবঙ্গের ছেলে, আমি আপনাকে প্রশ্ন করছি, সুকান্ত মজুমদার দিনাটারকে, অনির্বাণ দা সাংবাদিক, আপনি বলুন সুকান্ত মজুমদার দিনাটারকে, দিনাটার সাংসদ, দিনাটার জনপ্রতিনিধি, উত্তরবঙ্গের মানুষ, বিএসএফ কি সেখানে কোনো রকম তারা নাম বলেছিল? সুকান্ত মজুমদার বিএসএফ ক্যাম্পে যাচ্ছে, এটাই প্রমাণ করছে বিজেপির সঙ্গে বিজেপি বিএসএফ ব্যবহারের অপচেষ্টা। শুধুমাত্র সুকান্ত মজুমদার দিনাটার কেউ নয়। এখানে আমার আরেকটা কথা ক্লোজিং করতে দিতে হবে। আপনার মনে রয়েছে নবান্নের সামনে একবার আর্মি তারা তাদের রুটিন এক্সারসাইজ করছিলেন, সেই সময় আপনার মমতা বন্দ্যোপাধ্যায়ের অতি সক্রিয়তা, মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে থেকে যাওয়া, এটাও নিশ্চয়ই স্মরণে রয়েছে। উনি প্রতিবারই আমরা দেখেছি যখন নিরাপত্তা ফোর্স যখন রাজ্যে ঢোকেন বা রাজ্যে তাদের নর্মাল অপারেশন চালান, মমতা বন্দ্যোপাধ্যায় তথা তৃণমূল কংগ্রেস তথা এই রাজ্যের সরকার এত সক্রিয়, এত আপত্তি, এত তীব্র, মানে কি বলবো, যতবার সায়ন্তন বসু বলবে যে জায়গায় জায়গায় শীতলকুচি হবে, আমার একটাই প্রশ্ন, তৃণমূল কংগ্রেস আপত্তি করবে। আমার একটাই প্রশ্ন সুপ্রিয় বাবু, আমার একটা প্রশ্ন, আপনি কি কথাটা বলছিলেন নিশ্চিতভাবে যে সুকান্ত মজুমদারের সঙ্গে বিএসএফ এর সাক্ষাৎ নিয়ে আপনাদের দিনাটার কোনো সম্পর্ক নেই, দিনাটার কোনো সম্পর্ক নেই, বেশ কেন যাবে সুকান্ত মজুমদার? বেশ, কিন্তু আমার এখানে একটা ছোট্ট প্রশ্ন সুপ্রিয় বাবু, যে দিনহাটাতে একটা নির্বাচন ছিল আমরা জানি, সেই নির্বাচনে কোনো সীমান্তের ওপার থেকে কোনো শক্তি যা দেশ বিরোধী হতে পারে, যারা এই নির্বাচনের ভিতরে কোনো
কোনোভাবে তাদের অংশগ্রহণকে নিশ্চিত করার চেষ্টা করতে পারে, অবশ্যই সাংবিধানিকভাবে নয়, অসাংবিধানিকভাবে। তার তেমন কোনো আশঙ্কা থেকেও তো দেখা করতে গিয়ে থাকতে পারেন। একজন সাংসদ হিসেবে তো যেতেই পারেন সুকান্ত মজুমদার, এবং রাজ্য সভাপতি তিনি হচ্ছেন আমাদের মাননীয় রাজ্য সভাপতি, সেখানে ভারতীয় জনতা পার্টির প্রার্থী ছিল, তো উনি তো অবশ্যই যেতে পারেন, কারণ আমরা তো বলছি দিনহাটা হচ্ছে একদম বর্ডার এরিয়া। আমি সুপ্রিয় চন্দ্র, প্রশ্নটা আমার দিকে ছিল, ধন্যবাদ আমারও উত্তর দেওয়ার চেষ্টা করা। কিন্তু বিজেপির খুব পুরনো রোগ, পুরনো অসুখ হচ্ছে হোমওয়ার্ক না করা। আমি হোমওয়ার্কের 3টে উদাহরণ দিচ্ছি। কোচবিহারে যে বিজেপির সাংসদ নেই এমনটা নয়, কোচবিহারের বিজেপি সাংসদ আবার সাংসদ নন, কেন্দ্রের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি আবার নিজের বুথে বিজেপির পোলিং এজেন্ট দিতে পারেন না, সেটা আলাদা বিষয়। কিন্তু তিনি কিন্তু যাননি বিএসএফ ক্যাম্পে দেখা করতে গেলেন কে? দিলীপ ঘোষ। কে তিনি? সর্বভারতীয় বিজেপির সহসভাপতি। দেখা করতে গেলেন কে? সুকান্ত মজুমদার। তিনি কে? বিজেপির সভাপতি। সৌভাগ্য বা দুর্ভাগ্য যে দুজনেই সংসদ। ভারতীয় জনতা পার্টি আপনাদের মত নয়, আমরা বলতে দেবেন তো অনির্বাণদাকে আমি শুধু মনে করাবো, আরে আমরা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীকে পাঠাইনি, কথা সবার মাঝে আপনার কথা বিজেপির কানে বাজে। আমরা পাঠিয়েছি আমাদের দলীয় নেতৃত্বকে। সত্যি সামনে চলে এসেছে, ঝুড়ি থেকে বেরাও বেরিয়ে গেছে। আপনাদের সত্যি কথা বললে আপনাদের গান নিচে বাংলা জুড়ে তৃণমূল এই তো সবে ক্রিসমাস আসছে। আমি শুধু অনির্বাণদাকে বলছি যে আপনি যে প্রশ্ন করলেন যে যেতেই পারেন, যেতে তো পারেন, কিন্তু সুকান্ত মজুমদার বা দিলীপ ঘোষের সঙ্গে নির্বাচনী রীতিনীতির প্রেক্ষিতে নির্বাচনী কোনো সম্পর্ক বা আত্মিক কোনো সংসদীয় সম্পর্ক দিনহাটার মানুষের নেই, কোচবিহারের মানুষের নেই, দিনহাটার আশেপাশের সংসদীয় এলাকাতেও নেই। ফলে এর ঐতিহ্য নেই, উদাহরণ নেই। বিজেপি একটা এক্সেপশনাল পার্টি, অভিনব সভাপতি সুকান্ত মজুমদার। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীকে ব্যবহার করিনি, আপনি জানেন না, আপনি আমি দুজনকেই বলবো করতে চাইনি, সেই জন্য আমরা দিই আমাদের কর্মীর প্রাণের মূল্য নির্বাচন। দুজনকেই বলছি। আচ্ছা, আমি একটা প্রশ্ন কেয়াকে করতে চাই, কিন্তু তার আগে কেয়ার সঙ্গে সঙ্গে আমি সব্যসাচী বাবু এবং প্রভাত বাবুর কাছে যাবো, কিন্তু তার আগে আমার আরেকটু নির্দিষ্টভাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রশাসনিক বৈঠকে বক্তব্যটি পেশ করেন, সেখানে তার বক্তব্যের পরিপ্রেক্ষিতে আজকে রাজ্যপালের যে আপত্তি, আমি প্রথম মুখ্যমন্ত্রীর বক্তব্যটা আরেকবার একটু মন দিয়ে শুনি। আমি সবাইকে বলবো একটু মন দিয়ে শুনতে, তারপর আমি আসছি কি আপনার কাছে নির্দিষ্ট প্রশ্ন নিয়ে। মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য। দক্ষিণ দিনাজপুর প্রচুর বিএসএফ, ওরা করে কি, ওর 15 কিলোমিটার আসার কথা, কিন্তু সেটাও পুলিশকে জানিয়ে, এরা লোকাল পুলিশকে না জানিয়ে কোনো রকম কোনো কনফ্রন্টেশন হোক, এটা আমি চাই না। আপনার এলাকায় বাইরের লোক ঢুকলে মানে যার ঢোকার অধীন নয়, ল অ্যান্ড অর্ডার ইজ ইয়োর সাবজেক্ট, আইসিদের লক্ষ্য রাখেন। বিডিওদেরও আমি বলবো একটু অ্যালার্ট থাকবেন, এবং এই ধরনের কমপ্লেন আসলে আইসিকে নিয়ে একদম এলাকায় যাবেন, ভিজিট করবেন। আমার দুজনের কাছে দুটো প্রশ্ন আছে, তারপর আমি সব্যসাচী বাবু এবং প্রভাত বাবুর কাছে যাব। প্রথম প্রশ্ন কেয়ার কাছে। কেয়া, মুখ্যমন্ত্রী কিন্তু বিএসএফকে ঢুকতে দেবেন না, বিএসএফ কেন আসছে প্রশ্নটা করছেন না, বলছেন পুলিশকে না জানিয়ে। পুলিশ জানে তো যে বিএসএফ আসছে, অর্থাৎ কোথাও কিন্তু একটা সহযোগিতা করার মনোভাব রয়েছে। আমার প্রশ্ন, বিএসএফ নিয়ে যদি তৃণমূল কংগ্রেসকে আপনাদের মনে হয় সর্বদা সন্দিহান, এক্সট্রা কশাস, আপনারাও কি রাজ্য পুলিশ সম্পর্কে এক্সট্রা কশাস হয়ে যাচ্ছেন না, বা ধরে নিচ্ছেন না রাজ্য পুলিশ জানলে পরেই যত সমস্যা হবে? পুলিশকে সঙ্গে নিয়ে বিএসএফ আসায় তো মুখ্যমন্ত্রী কোনো আপত্তি আমি দেখতে পেলাম না, শুনতে পেলাম না। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে পুলিশ মন্ত্রী, তিনি নিজে দীর্ঘদিনের রাজনীতিবিদ, তিনি ভালো করে পুরো প্রসেসটা জানেন, পুরো প্রক্রিয়াটা জানেন।
উনি ভালো করে জানেন যে বিএসএফ নিজে থেকে কোনো অপারেশন করেন না। আমার কথা বিশ্বাস করতে হবে না অনির্বাণ, আপনি নিজে নিশ্চয়ই জানেন। তাছাড়া যে কোনো বিএসএফ এর যারা আধিকারিক রয়েছে তাদের ফোন করে আপনি এই মুহূর্তে এক্ষুনি ফোন ইন করে জিজ্ঞাসা করতে পারেন। মমতা বন্দ্যোপাধ্যায় এখানে যে মন্তব্যটা করেছেন সেই একইবার আমরা ফিরে আসছি প্রথমটাতেই, যে উনি একেবারে রাজনীতিকরণ করেছেন, রাজনৈতিক একটি বক্তব্য রেখেছেন, উনি বিভাজন করছেন। এবং সব থেকে দুঃখের জিনিস হলো যে উনি বিএসএফ যারা আমাদের অতন্দ্র প্রহরীর মতন আমাদের সীমানা সুরক্ষা দেয়, পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশের আপনি জানেন যে 2200 কিলোমিটারেরও বেশি আমাদের সীমানা, এবং সেটা পোরাস সীমানা, জল বেশি আমাদের এই সীমানাতে। সেখানে যারা প্রহরা দিচ্ছেন নিজের প্রাণকে বাজি রেখে, কিছুদিন আগেও একজন বিএসএফ এর আধিকারিক সৈনিক মারা গেছেন, তো সেখানে উনি বিভাজন ঘটাচ্ছেন, বিএসএফ কে বলছেন বাইরে থেকে কাউকে আসতে। আমার ঠিক এই জায়গাটা নিয়ে সুপ্রিয়বাবুর কাছে আসার কথা, যে বাইরের লোক শব্দটা এখানে। সুপ্রিয়বাবু, আমার প্রশ্ন, যদি বিএসএফ, আমি ধরে নিই, আমি জানি না এমন হয়েছে কিনা, কোনো একটি নির্দিষ্ট ঘটনার পরিপ্রেক্ষিতে মুখ্যমন্ত্রী বলছেন কিনা সেটা তিনি স্পষ্ট করেননি এই প্রশাসনিক বৈঠকে, যদি ধরেও নিই যে বিএসএফ এর কোনো আধিকারিক বা বিএসএফ এর কর্তব্যরত কোনো দল স্থানীয় পুলিশকে না জানিয়ে কোনো একটি এলাকায় গিয়েছে, কিন্তু তারা বাইরের লোক কেন? মানে এই শব্দবন্ধটাতে আমার আপত্তি। যারা দেশকে পাহারা দিচ্ছেন, আপনারা আমার সুরক্ষা নিশ্চিত করছেন, তাদেরকে বাইরের লোক বলি আমরা কোন অর্থে? বিএসএফ তো বাইরের লোক আটকানোর জন্য রয়েছে সীমান্তে, তারা বাইরের লোক কি করে হন? না, প্রথম কথা তো এটা মিডিয়া স্পেকুলেশন, এবং দ্বিতীয়ত হচ্ছে এটা সুনীতিবাবু থাকলে বেশি ভালো বলতে পারতেন, এটা ভাষিক সমস্যা। আমি যেটা বলবো খুব সংক্ষেপে এবং সহজে, মুখ্যমন্ত্রী স্পষ্ট বলেছেন বাইরের লোক। আমি সেই কথাটাই রিপিট করব, আমি শুধু যে কথাটা সংক্ষেপে এবং সহজে বলবো। যখন বলা হয় আমার ভিতর ও বাহিরে, অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে, ভিতর এবং বাহির কথাটা অনির্বাণদা তুমিও দীর্ঘদিনের সাংবাদিক, তুমিও জানো যে এই বিষয়টা একটা রিলেটিভ টার্ম। কোন থেকে, ধরো তোমার বাড়িতে যদি আমি যাই, আমি তোমার সম্পর্কের খাতিরে ভাই হতে পারি, ছোট ভাই হতে পারি, কিন্তু তোমার বাড়িতে আমি বাইরের লোক। অন্য প্রদেশে ভারতবাসীকে অনির্বাণ বহিরাগত বলেছিলেন, বিএসএফ এ যারা কাজ করে, আবার নিজে যখন অন্য রাজ্যে যান তখন তিনি বহিরাগত হন, তখন তিনি সেখানকার মেয়ে হয়ে যান। তাহলে আপনি পুরুষও বলতে পারবেন এই প্রসেস যদি চালান। বিএসএফ এর প্রসেস নিয়ে কে আদি ওয়াকিবহাল জেনে আমি সমৃদ্ধ হলাম, কিন্তু বিএসএফ এর যে ফোর্স নেচার অফ দ্য ফোর্স, সেটা কিন্তু বিভিন্ন জায়গায়, ভারতবর্ষের বিভিন্ন মানুষ বিভিন্ন জায়গায় গিয়ে কাজ করেন। ফলে তারা এলাকা সম্বন্ধে, এলাকায় রুট মার্চ করতে হলে বা এলাকায় কোনো কাজ করতে হলে নিয়মটা একেবারে ঠিক বলেছে। আমি 100-200% সমর্থন করছি কে আদিকে, যে রাজ্য পুলিশের তত্ত্বাবধানে, রাজ্য পুলিশকে সাথে নিয়ে, রাজ্য পুলিশের অনুমোদন নিয়ে তারা একসঙ্গে কাজটা করবে, এটাই কাঙ্ক্ষিত। কিন্তু সেটা একাধিক জায়গায় আমরা দেখেছি হচ্ছে না। আমরা নির্বাচনের সময়, নির্বাচনের প্রাক পর্বে, নির্বাচন উত্তরকালে একাধিক সময় আমরা দেখেছি, একাধিক ইনস্ট্যান্সেস রয়েছে যেখানে বিএসএফ কোনো একটা রাজনৈতিক শিবিরের এই তো বলে সুকান্ত মজুমদার উদাহরণ দিন, বিএসএফ নিজেদের এলাকা লঙ্ঘন করে ঢুকেছে সাধারণ মানুষের মধ্যে, পুলিশকে না নিয়ে আপনি উত্তরটা দিন, কোথায় উত্তরটা বাইরে কথাটা আপেক্ষিক। ফলে মমতা বন্দ্যোপাধ্যায় বিএসএফ কে অসম্মান করেন, অশ্রদ্ধা করেন, মিডিয়া স্পেকুলেশন হতেই পারে, একবার নয় আপনারা 200 বার চেঁচাতে পারেন, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বলতে চেয়েছেন এখানে যারা রয়েছেন বিএসএফ এ কাজ করেন, যারা হিলি বর্ডারে বা একাধিক জায়গায়, তারা কেউ দক্ষিণ দিনাজপুরের সবাই মানুষ এমন তো কোনো নিশ্চয়তা নেই, গ্যারান্টেড নয়। ফলে সেই জায়গাটা তিনি সমন্বয়ের জায়গায় কাজ করতে বলেছেন। আর বিজেপি চাইছে রাজ্যকে অশান্ত করতে, বিএসএফ কে কাজে লাগিয়ে তাদের রাজনৈতিক ফসল ঘরে তুলতে। বেশ, আমি একবার সব্যসাচী বাবুর কাছে যাবো। সব্যসাচী বাবু, একটা বিরতির সময় এগিয়ে আসছে, আমি নিশ্চিতভাবে যদি বিরতি হয়ে যায় আমি আবার আপনার কাছেই ফিরবো। আমি শুরু করবো আপনার কাছে এই প্রশ্নটা দিয়ে, একদিকে পুলিশ এবং আরেকদিকে বিএসএফ, এই দুটি বাহিনী, দুটি ফোর্সকে নিয়ে নিশ্চিতভাবে একটি বাহিনী এবং আরেকটি বাহিনীর কাজ আলাদা, কিন্তু দুটি বাহিনীর কাজই অত্যন্ত শ্রদ্ধার কাজ। তাদের জন্যই আমি সত্যি রাতে নিশ্চিন্তে ঘুমোতে পারি, বা আমার বাড়িতে একটা সামান্য ছোট ঘটনা ঘটলেও তাদের কাছে যেতে হয় পুলিশ নয় বিএসএফ। আমার প্রশ্ন, এই দুটি বাহিনীকে যুযুধান করে তোলার পিছনে কি আসলে রাজনীতি? এরা আদৌ যুযুধান নন, কিন্তু রাজনীতিকরা করে তুলছেন। দেখুন, সেটা খানিকটা স্টুডিওর আলোচনা থেকেই বোঝা যাচ্ছে। এতক্ষণ ধরে আলোচনা হচ্ছে, সেই আলোচনায় আমরা আসল ইস্যুটা সম্পর্কে কারুর বক্তব্য শুনলাম না, এটা দুর্ভাগ্যের। বিএসএফ আগেও ছিল, সীমান্ত সুরক্ষার জন্য তাদের দায়িত্ব, এটাই বিএসএফ আইন 1968, সেই আইনের উদ্দেশ্য, তাৎপর্য যেখানে ব্যাখ্যা করা আছে সেখানে লেখা আছে। সীমান্ত বলতে আমরা কাকে বোঝাই তার ডেফিনেশন সম্পর্কে আমাদেরকে স্পষ্ট ধারণা রাখতে হবে। আন্তর্জাতিক আইন অনুযায়ী সীমান্তের ডেফিনেশন আছে। এখন প্রশ্নটা হচ্ছে, এই যে কেন্দ্রীয় সরকার একতরফা ভাবে বিএসএফ এর এই যে ক্ষমতা, অর্থাৎ এলাকার কতটা তারা কাজ করতে পারবে, তাদের যে জুরিসডিকশন সেটাকে প্রয়োগ করতে পারবে, সেটা হঠাৎ করে বাড়িয়ে দিলেন
প্রশ্নটা এটা নয় 15 বেশ কি 50 বেশ এই প্রশ্নটাকে রেখেই আমি যাচ্ছি বিরতিতে। আমি বিরতির পর আপনার কাছেই ফিরবো সব্যসাচীবাবু, কথা দিয়ে যাচ্ছে। একটা ছোট্ট বিরতির পর ফিরে আসছি বিতর্ক নিয়ে। সঙ্গে তখন রিপাবলিক বাংলায়। বিরতিতে যাওয়ার আগে সব্যসাচীবাবু বলছিলেন যে আসলে যুযুধান কিনা পুলিশ এবং বিএসএফ, যেমনটা দেখতে লাগছে আসলে এই মুহূর্তে রাজনৈতিক বাতাবরণে। সব্যসাচীবাবু প্লিজ কন্টিনিউ করুন। দেখুন 1968 সালের যে বিএসএফ আইন আমি বলছিলাম, সেখানে যে ক্ষমতাটা দেওয়া ছিল, আসল কথাটা হচ্ছে সীমান্ত নিয়ে যখন আমরা কোনো কথা বলি, সীমান্ত রক্ষার কথা বলি, এই কথার ক্ষেত্রে যে যুক্তরাষ্ট্রবাদটা জড়িত আছে, সীমান্ত যুক্তরাষ্ট্রবাদ, সেক্ষেত্রে আমার মনে হয় কেন্দ্র এবং রাজ্যের কোঅর্ডিনেশনটা অত্যন্ত জরুরি। কিন্তু এই 139 নম্বর ধারায় বিএসএফ আইনে কেন্দ্রের কাছে একতরফা ক্ষমতা দেওয়া আছে, যে ক্ষমতা বলে কেন্দ্র যেরকম জায়গা মনে করবেন সেই জায়গাটাকে ততটা বাড়িয়ে নিতে পারেন। অর্থাৎ কোথাও 15কে 50, কোথাও 80কে কমিয়ে 50, এই যে ধারণাটা করবার চেষ্টা করা হয়েছে, তাতে করে আমার মনে হয়েছে এই ক্ষমতাটাই হচ্ছে অসাংবিধানিক। একতরফা সীমান্ত রক্ষার কোনো ক্ষমতা কেন্দ্র বা রাজ্য কারোর কাছে থাকতে পারে না। এটা সম্পূর্ণভাবে যুক্তরাষ্ট্রীয় বাদকে মাথায় রেখে উভয় পক্ষের আলোচনার মাধ্যমে। কিন্তু এটা কেন সব্যসাচীবাবু বলছেন? আমার আপনার কাছে একটা ছোট্ট প্রশ্ন, আইনের জায়গা থেকে নিশ্চিতভাবে নয়, আপনি আইনজীবী, আপনারা সংবিধান অনেক ভালো ইন্টারপ্রেট করতে পারবেন আমাদের তুলনায়। আমি একজন সাধারণ নাগরিক হিসেবে কমন সেন্সের প্রশ্ন করছি। সাধারণভাবে কেন্দ্রের কাছে যে 3টি ক্ষেত্রে একেবারে সার্বভৌম ক্ষমতা দেওয়া আছে, তার মধ্যে একটি দেশের প্রতিরক্ষা, ডিফেন্স, সেক্ষেত্রে কেন রাজ্যের সম্মতি নেওয়ার প্রয়োজন? প্রথমত একটা জায়গা খুব পরিষ্কার করে বুঝতে হবে, প্রতিরক্ষা বা ডিফেন্স বলতে যেটিকে বোঝেন আর সীমান্ত রক্ষা, দুটির মধ্যে কিন্তু একটা থিন লাইনের পার্থক্য রয়েছে। ডিফেন্সের মধ্যে সম্পূর্ণভাবে পিওরলি ডিফেন্সের কোয়েশ্চেনের মধ্যে কোনো একটা অস্ত্র প্রক্রিয়র করার প্রশ্ন আসতে পারে, মিলিটারি প্রশ্ন আসতে পারে, কিন্তু যেখানে সীমান্ত সুরক্ষার প্রশ্ন আসছে, ইট ইজ অলসো টাচিং দি জুরিসডিকশন অফ দি স্টেট। এই কথাটা ভুলে যাওয়া কিন্তু খুব ভুল হবে। আমি আপনাকে একটা উদাহরণ দিলে আপনি বুঝতে পারবেন। আমাদের সংবিধানের শুরুতে যে অনুচ্ছেদটি রয়েছে সেটি হচ্ছে ভারতের সংজ্ঞা। ইন্ডিয়া, দ্যাট ইজ ভারত, is the union of states। এই কথাটা মাথায় রাখবেন, ইট ইজ নট ইউনাইটেড স্টেটস। এই যে ফারাকটা রয়েছে, অর্থাৎ রাজ্যগুলির কেন্দ্র হচ্ছে ভারত। এই রাজ্যগুলির যদি ক্ষমতা সেখানে না থাকে, এবং বিশেষ করে যেসব রাজ্য সীমান্তবর্তী রাজ্য, সেই রাজ্যের ল অ্যান্ড অর্ডার এবং সীমান্ত রক্ষা দুটো যেখানে মার্জ করে যাচ্ছে যে সমস্ত জায়গাগুলিতে, সেখানে যদি কেন্দ্র বলে যে আমি একতরফা করব, সেটা কখনো কিন্তু সঠিক পরিস্থিতির বিশ্লেষণ করে না। তৃতীয়ত, দেয়ার মাস্ট বি এ রিকোয়ারমেন্ট। কিসের রিকোয়ারমেন্ট? একটা সংঘাতের পরিবেশ থাকতে হবে। সংঘাতের পরিবেশ বলতে আমি একটা উদাহরণ আপনাকে দিতে পারি। সংঘাত বা অ্যাপ্রিহেনশনও হতে পারে, যেরকম আমরা দেখেছি এই আদানি পোর্ট, যেটা মুন্দ্রা পোর্ট, সেই পোর্টে আপনার 2500 কেজি যখন ড্রাগস ধরা পড়ে, এবং সেইখানে একটা ঘটনার কারণ ড্রাগস যে কাটল হয়, তারা তো ওটা ধরা পড়ার পর তারা বসে থাকবে না, তারা আবার একটা রুট খুঁজবে কিভাবে আমাদের দেশে সেটা ঢোকানো যায়। এরকম যদি কোনো ঘটনা ঘটে বা স্পেসিফিক কোনো কেস হতে পারে, সেটা কেয়াদি একটু আগে বলছিলেন, গরু পাচারের কথা বলছিলেন, কেয়াদি একটু আগে বলছিলেন অন্যান্য জিনিসপত্র অনুপ্রবেশের কথা বলছিলেন। এই ধরনের যদি ইস্যু স্পেসিফিক্যালি থাকে, সেখানে রাজ্য এবং কেন্দ্রকে ডিল করতে হবে। কিন্তু মনে রাখবেন, এই বিএসএফ এর ক্ষমতা বৃদ্ধির মাধ্যমে বিএসএফ যে কাজগুলি করতে পারেন, সেগুলো হচ্ছে পাসপোর্ট এন্ট্রি ইনটু ইন্ডিয়া অ্যাক্টের ক্ষমতা বলে যে কোনো মানুষের কাছ থেকে তার ডকুমেন্ট চাইতে পারেন। অর্থাৎ যে ভয়টা এনআরসি সিএ এর সময় আমরা করছিলাম, যে মানুষকে জোর করে তাকে ডকুমেন্ট বানিয়ে তাকে একটা লিম্বো স্টেজে পৌঁছে দেওয়া, অর্থাৎ তার স্টেটলেসনেসের জায়গায় পৌঁছে দেওয়া হতে পারে, কোনো মানুষের কাছে ডকুমেন্টস না থাকতে পারে। কিন্তু এই সন্দেহ বিএসএফ সম্পর্কে কেন? আমি প্রভাত বাবুর কাছে যাব, রাজনৈতিক বিশ্লেষক আমার কাছে রয়েছেন প্রভাত বাবু। প্রভাত বাবু, কোথাও কি এই সন্দেহ বিএসএফ সম্পর্কে পোষণ করা যে তাদের ক্ষমতা বলে
এমনভাবে এখতিয়ার বৃদ্ধি হলে এই স্টেটলেস বানিয়ে দিতে পারেন কোনো সিটিজেনকে, যেটা সব্যসাচীবাবু বলছেন। রাজ্যের মুখ্যমন্ত্রী আরও অন্য কোনো ভয় নিশ্চিতভাবে পাচ্ছেন বা তার কোনো অন্য সমস্যার কথা তার মনে হয়েছে, ল অ্যান্ড অর্ডার সম্পর্কিত, আইন শৃঙ্খলা, এই ধারণাগুলো, এই আশঙ্কাগুলো পোষণ করা কেন? যারা দেশকে পাহারা, দেশের সীমান্তকে পাহারা দেওয়ার জন্য নিয়োজিত, তাদেরকে এত সহজে পলিটিক্যালি মোটিভেট করা যায়, তাদেরকে এত সহজে রাজনৈতিকভাবে পরিচালনা করা যায়? তাহলে তো এদেশের সেনাকে নিয়েও এরপর একদিনকে প্রশ্ন তুলবেন কেউ রাজনৈতিকভাবে, রাজনৈতিক উদ্দেশ্যে তাদেরকে ব্যবহার করা হচ্ছে কিনা। না, আমার মনে হচ্ছে বিষয়টা যেটা আমাদের প্রথমেই তৃণমূলের মাননীয় প্রতিনিধি বলছেন যে অত্যন্ত স্পর্শকাতর, সেই জন্য বিষয়টা নিয়ে আরো ভাবনা চিন্তা করে আরেকটু সাবধানতার সঙ্গে, আরো বেশি আন্তরিকতার সঙ্গে চললেই আজকে এই বিতর্কগুলো হতো না। আমার ধারণা, যেটা আমি মাননীয় সব্যসাচী বাবুর সঙ্গে একমত, আমি রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র, সংবিধান যতটুকু লেখাপড়া করেছি, ভারতবর্ষের যুক্তরাষ্ট্র ব্যবস্থা সম্পর্কে আমার যেটুকু ধারণা আছে সেটা থেকে এটুকুই বুঝি যে ভারতবর্ষের যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় কেন্দ্র সরকার অমিত শক্তিধর, অনেক বেশি ক্ষমতাটাকে সংবিধান দিয়েছে। তার মানে এই নয় যে রাজ্য সরকারগুলোর অধিকারে কেন্দ্র সরকার ঢুকতে পারবেন। তার মানে এই নয় যে রাজ্য সরকারের সঙ্গে যখন আলোচনা করলে যদি ভারতবর্ষের আন্তর্জাতিক সীমানা সুরক্ষিত হয় সেটা করবেন না। অর্থাৎ আমার বক্তব্য হচ্ছে যে মাননীয় প্রধানমন্ত্রী, বর্তমান প্রধানমন্ত্রী যেদিন দায়িত্ব নিয়েছেন সেদিন থেকে বলছেন যে ভারতবর্ষে আমরা কোঅপারেটিভ ফেডারেলিজম করতে চাই। এই কোঅপারেটিভ ফেডারেলিজম যদি করতে চাই তাহলে রাজ্য সরকারের সঙ্গে আলোচনা করে চললেই ভালো হতো। দ্বিতীয়, আমার কতগুলো প্রশ্নের সদুত্তর আমি পাচ্ছি না। এক নম্বর হচ্ছে, এই যে এক্সটেনশনটা হলো তার পিছনে কি কোনো রকমের সরকারি নথি তৈরি হয়েছিল যে এক্সটেনশনটা এই জন্য দরকার? দ্বিতীয় হচ্ছে যে এক্সটেনশনটার জন্য সরকার কোনো কমিটি করেছিলেন, যে কমিটি বললেন এটা এক্সটেনশন দরকার? তৃতীয় হচ্ছে যে 1917 সালে আমি দেখছিলাম স্ট্যান্ডিং কমিটির একটি রিপোর্ট, সেই স্ট্যান্ডিং কমিটি রিপোর্টে বলা হচ্ছে যে স্মাগলিং কেন বাড়ছে, সেখানে তারা দুটো তিনটে কথা বললেন। ওরা কিন্তু এক্সটেনশনের কথা বললেন না, ওরা বললেন জনঘনত্ব বেশি বলে এবং 300 গ্রাম 150 ইয়ার্ডের মধ্যে ছড়িয়ে আছে বলে এই স্মাগলিং এর ঘটনাগুলো বেশি বাড়ছে। সুতরাং আমি এই তৃতীয় যে বিষয়টা বলার চেষ্টা করছি সেটা হচ্ছে এই যে পশ্চিমবঙ্গে আমরা যদি সীমান্ত জায়গাগুলো দেখি তাহলে দেখা যাবে 1968 সালে যখন এই আইন হয়েছিল সেই সময় সীমান্ত রক্ষার জন্য যে ব্যবস্থাগুলো ছিল সেই ব্যবস্থা থেকে অনেক বেশি উন্নততর হয়েছে এখন। তাহলে এই ঘটনাগুলো, স্মাগলিং এর ঘটনা কেন বেশি ঘটছে? এবং তৃতীয় প্রশ্ন হচ্ছে যে রাষ্ট্রকে আরো বেশি শক্তিশালী করা হয় যদি, যে অন্য প্রশ্ন মানবাধিকার কর্মীরা তুলতে পারেন, যে রাষ্ট্রকে আরো বেশি এনসিটিসি দিয়ে, ইউপিএপি দিয়ে এবং এই বর্তমানে আবার ডিফেন্সের বিএসএফ এর ক্ষমতা বাড়িয়ে রাষ্ট্রকে যদি শক্তিশালী করা হয় তাহলে কি রাষ্ট্রের যে তীরটা, সেই তীরটাকে আরো শক্তিশালী করে রাষ্ট্রকে রিপ্রেজেন্ট করার চেষ্টা করছে। আপনার এই প্রশ্নগুলোর সাপেক্ষে আমি একদম শেষ দিকে চলে এসেছি, আমি দুজনের কাছ থেকে উত্তর নেওয়ার চেষ্টা করব, কিন্তু সেই উত্তর নেওয়ার আগে একটা প্রশ্ন শুধু আমি জুড়ে দেবো আমার আজকের ব্রহ্মাস্ত্র। এ রাজ্য বিচ্ছিন্নতাবাদীদের কাছে এবং যারা দেশের ক্ষতি করতে চায় এমন জঙ্গিদের কাছে, সন্ত্রাসবাদীদের কাছে সেফ করিডোর বলে পরিচিতি পেয়েছে, কোট আনকোট পরিচিতি পেয়েছে। এই পরিচিতি কি উদ্বেগের নয়? এবং সেই পরিচিতিকে সরাতে, সেই পরিচিতি থেকে বেরিয়ে আসতে কোনোভাবে কি সাহায্য করতে পারে না যদি রাজ্য এবং কেন্দ্র একসঙ্গে হাতে হাত মিলিয়ে, বিএসএফ এবং পুলিশ একসঙ্গে হাতে হাত মিলিয়ে কাজ করে? সুপ্রিয়বাবু 30 সেকেন্ডে উত্তর দেবেন প্লিজ। এটা মূলত বিরোধীদের ভাষা এবং দীর্ঘদিন ধরে সেফ করিডোর, আমি বলছি যে দায়িত্ব নিয়ে বলছি, এখানে সব্যসাচীদা আছে, আইনের লোক, এবং আপনারাও দীর্ঘদিনের সাংবাদিক, কেয়াদিও আমাদের সঙ্গে হয়তো আংশিকভাবে সহমত হবেন নিজের অন্তর থেকে। পশ্চিমবঙ্গ উত্তর পূর্ব ভারতের মধ্যে আমাদের যে আইন শৃঙ্খলা রক্ষার যে ফোর্সেস রয়েছে এবং স্টেট পুলিশ যে রয়েছে এবং রাজ্যের যে আইন শৃঙ্খলা কাঠামোর সঙ্গে যুক্ত সমস্ত রকমের যারা রয়েছেন তারা প্রত্যেকে অত্যন্ত রাফ অ্যান্ড টাফ এবং অত্যন্ত এই বিষয়ে তারা দক্ষ হিসেবে ভারতবর্ষে পরিচিত, আপনারা প্রত্যেকেও জানেন। ফলে এটা মূলত একটা কোটেশন, এটা মূলত একটা কোটেড, এই কোটেড ফ্যাক্টটাকে আমি উত্তর দিতে রাজি নই, এক। এবং দ্বিতীয়ত কেয়াদি বলবেন, আমি শুধু তার আগে একটা কথা জুড়ে দেব যে মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেস, আমাদের দল সর্বতভাবে বিএসএফ বা সেনা বা সীমান্ত সুরক্ষার সঙ্গে যারা যুক্ত তাদের বিরুদ্ধে নয়, কিন্তু তাদেরকে রাজনৈতিক অভিপ্রায়ে ব্যবহার করার
একবার যেরকম ভাবে বিরুদ্ধে 100 বারের জায়গায় একই রকম ভাবে বিরুদ্ধে। কি আপনি 30 সেকেন্ড উত্তর দেবেন প্লিজ। আলবাত উদ্বেগজনক, তার কারণ এই সেফ করিডোর কোনো রাজনৈতিক পরিচয় না, এটা একেবারেই প্রমাণিত সত্য। যেটা সবথেকে চিন্তার অনির্বাণ যে এই মুহূর্তে আমরা দেখেছি যে রাজ্যে খাগড়াগড় থেকে শুরু করে চাঁচল থেকে শুরু করে আবার হালের মালদায় যেরকম ভাবে একের পর এক নৈহাটি একের পর এক বড় বড় বিস্ফোরণ ঘটেছে, পিংলা থেকে শুরু করে বিভিন্ন জায়গায়, সেই বিস্ফোরণগুলো কি ভয়ঙ্কর, এবং সবগুলোই কিন্তু মাথায় রাখতে হবে দু একটা জায়গা ছাড়া সব কিন্তু এই 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 আন্তর্জাতিক সীমানা আন্তর্জাতিক বর্ডারের কাছাকাছি। মাথায় রাখতে হবে যে এই কিছুদিন আগে একটু আমরা দেখছিলাম আমরা দেখেছি যে ল এন্ড অর্ডার, তাহলে কি এই সব যেখানে আন্তর্জাতিক সীমানা রয়েছে সেটা কি একপেশে হতে পারে? যেখানে আমার ধারণা এই প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করার সুযোগ পাবো, তার কারণ এই বিতর্ক অতি সহজে শেষ হচ্ছে না, এবং এই বিতর্ক অতি সহজে শেষ না হলো আমাদের কাম্য থাকবে যে আমাদের কামনা থাকবে এই বিতর্ক শেষ হোক। তার কারণ দেশের সুরক্ষার প্রশ্নে যখন কেউই পিছপা নন, যখন সেটাকে সবাই সর্বোচ্চ মনে করছেন, তাহলে এই অনাকাঙ্ক্ষিত বিতর্ক কেন? যারা এ রাজ্যের সার্বিকভাবে সাধারণ মানুষের নাগরিকের নিরাপত্তা দিচ্ছেন এবং যারা দেশের নাগরিকের সার্বিক নিরাপত্তার দায়িত্বে রয়েছেন, সীমান্ত পাহারার দায়িত্বে রয়েছেন, তাদেরকে যুযুধান বলে দেখানোর রাজনৈতিক এই যে খেলা, সেটা বন্ধ হোক এই আশা রেখে আমরা রিপাবলিক বাংলা আজকের এই বিতর্ক শেষ করছি। অনির্বাণের অভিমানে ফিরে আসছে ছোট বিরতির পর আজকের সেরা ব্রেকিং খবরগুলো নিয়ে। সঙ্গে থাকুন রিপাবলিক বাংলায়। অনির্বাণের অভিমানে ব্রেকিং নিউজ সেগমেন্টে ফিরে এলাম এবং আপনাদেরকে জানিয়ে রাখি আজ দীর্ঘদিন ধরে জেলবন্দি থাকার পর মুক্তি পেয়েছেন পামেলা, এবং শুধু মুক্তি পাওয়া নয়, এই মুক্তি পাওয়ার সঙ্গে অর্থাৎ পামেলার এই মুক্তির সঙ্গে এই জামিনের সঙ্গে জুড়ে রয়েছে এ রাজ্যের রাজনীতির একটি অন্যতম রহস্যজনক অধ্যায়। সেই রহস্যজনক অধ্যায় এ রাজ্যের বিধানসভা নির্বাচন পর্ব থেকে শুরু হয়, অর্থাৎ বিধানসভা নির্বাচনের প্রচার পর্ব যখন তুঙ্গে, ঠিক তখনই এক সকালে বা এক দুপুরে বলতে পারি আমরা হঠাৎ জানতে পারি বিজেপি নেত্রী পামেলা, বিজেপি নেতা রাকেশ সিং তাদেরকে এনডিপিএস অ্যাক্টে অর্থাৎ মাদক পরিবহন, মাদক নিয়ে যাওয়া এবং মাদকের কারবারে সাহায্য করার অভিযোগে গ্রেফতার করা হয়েছে। এরপর অনেক জল গড়িয়েছে, চার্জশিট পেশ হয়ে গিয়েছে সেই অপরাধের, কিন্তু চার্জশিটেও পামেলার নাম পাওয়া যায়নি এবং শেষমেশ আদালতের নির্দেশেই জামিন পেয়েছেন পামেলা। এবং এই মুহূর্তে রিপাবলিক বাংলার মুখোমুখি পামেলা। আমি পামেলা আপনাকে স্বাগত জানাচ্ছি রিপাবলিক বাংলায়। প্রথম প্রশ্ন, একটা দীর্ঘ আইনি লড়াইয়ের পর আপাতত জামিনে মুক্তি, প্রথম দিনটা অন্তত দিনটা এখনো কাটেনি, প্রথম বেলাটাই বলবো, কালীঘাট মন্দির হয়ে বাড়ি এলেন, কেমন লাগছে এই মুহূর্তে? প্রথম তো আমি আপনাকে, আমার ক্যামেরা পার্সনকে এবং আমার সকল দর্শককে আমার তরফ থেকে প্রণাম জানাই। দেখুন, যেটা আমি বারংবার বলে এসেছি যে মিথ্যে যতই কঠিন হোক না কেন সত্যেরই জয় হয়। আমার লড়াই সত্যের ছিল, তাই আমার কণ্ঠস্বর তীব্র, মাথা উঁচু এবং ছাতি চওড়া ছিলও, আছে এবং আগামী দিনও থাকবে। তথ্য প্রমাণের ভিত্তিতে লালবাজারের গোয়েন্দারা আমাকে নির্দোষ প্রমাণ করেছে। নির্ভয় আমি জীবনে সব লড়াই লড়ে গেছি, কারণ জীবন পথে আমি কোনো কালো পথ অবলম্বন করিনি। তাই জীবনে প্রত্যেকটা লড়াই, পরিস্থিতি, সংঘর্ষ এবং যুদ্ধে জয়লাভ করেছি এবং আগামী দিনও করব। হ্যাঁ, আমাকে কালিমালিপ্ত করার চেষ্টা হয়েছিল আমার স্বচ্ছ সামাজিক এবং রাজনৈতিক ভাবমূর্তি নষ্ট করার জন্য, কিন্তু মানুষের, জনগণের প্রচুর আশীর্বাদ এবং ভালোবাসা আমার সাথে আছে বলে আমাকে কিছুটাই ছুতে পারেনি। रादर मेरे साथ बहुत दिन से एक छल हो रहा था जो मैं 4th पिलर ऑफ डेमोक्रेसी के माध्यम से सब तक पहुंचाना चाहती हूं। क्लीन चिट मिलने के बावजूद भी पिछले 10 महीना से मैं जुडिशियल कस्टडी में थी निर्दोष होके। The charge sheet is based on the platform of physical and circumstantial evidences. The SIT of the DD department have excluded me from the charge sheet and they have also prayed for my discharge from the case. फिर भी मुझे डिटेन करके रखा था और इस प्रताड़ना से गुजरना पड़ रहा था। जब मेरी बेल प्रेयर की अर्जी ऑनरेबल हाई कोर्ट में डाला गया
तब या तो उसको पेंडिंग किया गया या खुद पीपी खड़ा होकर बोला पैमला गोस्वामी को इस समय बेल नहीं बल्कि जेल चाहिए व्यक्तिगत कुछ कारण के लिए। ये सब ऑर्डर्स प्रेस रिलीज हुआ है, सब कुछ मेरे नॉलेज और कंसर्न के बगैर ही हुआ था। इस तरीके से ऑनरेबल हाई कोर्ट को गुमराह किया गया। मुझे इतना दिन डिटेन करके रखने का कारण सभी को पता है, क्योंकि मैं राष्ट्रीय संगठन भाजपा से जुड़ित थी। পামেলা, এখানেই আমার প্রশ্ন পামেলা আপনার কাছে। আমি অনুরোধ করবো, আপনি খুবই ভালো হিন্দি এবং ইংরেজি বলতে পারেন, কিন্তু আমাদের বাংলার দর্শকদের জন্য বাংলায় উত্তর দেবেন প্লিজ। আপনার কাছে আমার এখানেই প্রশ্ন পামেলা, যে বিজেপি করবার জন্যই যদি আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র হয়ে থাকে, তাহলে সেই ষড়যন্ত্রের জন্য আপনি কাকে বা বা কাদেরকে অভিযুক্ত করবেন? এক্স্যাক্টলি, যেটা আমি পুরোপুরি কমপ্লিটই করতে পারিনি। দেখুন, আমি যেটা কমপ্লিট করছিলাম, লেট মি কমপ্লিট ফার্স্ট, দেন আই উইল গেট ব্যাক টু অল ইয়োর কোয়েশ্চেন্স। ঠিক আছে, আমি হিন্দিতেই प्रेफर করবো এটা কমপ্লিট করাতে। देखिए, मुझे इतना दिन डिटेन करके रखने का कारण सभी को पता है। रादर इस केस में मेरा गिरफ्तारी होना ही नहीं चाहिए था। इसमें राज्य प्रशासन का बहुत बड़ा एक लैप्स और नेग्लिजेंसी था, क्योंकि 48 घंटा पहले ही, विच वॉज ऑन 17 फरवरी, एक व्यक्ति संदीप अग्रवाल नामक एक मेल सभी रेस्पेक्टिव डिपार्टमेंट, सभी सीनियर एडमिनिस्ट्रेटिव्स, अप्रॉक्स 82 सीसीज हैव मेड, स्टार्टिंग फ्रॉम द कमिश्नर ऑफ द स्टेट टिल द सीएमओ को भेज चुका था इस इंसिडेंट के बारे में। ये डीप रूटेड प्री प्लान्ड कंस्पिरेसी का न्यूज़ संदीप अग्रवाल तक पहुंचाने वाला था पार्क स्ट्रीट रेप अक्यूज मोहम्मद नासिर खान, हु इज कॉल्ड टू बी अ क्लोज एड टू राकेश सिंह। ये केस में जितना दोष राकेश सिंह का है, उतना ही दोष न्यू अलीपुर का प्राक्तन ऑफिसर इंचार्ज अमित शंकर मुखोपाध्याय का भी है। পামেলা, আমি বুঝতে পারছি, কিন্তু আমি আবার আপনাকে অনুরোধ করবো বাংলায় বলবার জন্য, তার কারণ আমাদের চ্যানেল বাংলা মাধ্যমের চ্যানেল এবং আমাদের দর্শকরাও বাংলা, এবং আপনি যেহেতু বাঙালি, আমি বলবো, আমি আবারও অনুরোধ করব আপনার বাকি বক্তব্যটা আপনি বাংলাতেই বলুন, এবং আমার এই প্রশ্নটার উত্তর আমি চাইবো আপনি দিন, যে কারা ষড়যন্ত্র করেছিল, কাদের ষড়যন্ত্রের শিকার আপনি? দেখুন, এই ঘটনার সাথে সরাসরি জড়িত অমিত শঙ্কর মুখোপাধ্যায়, যে এখন নিউ আলিপুরের প্রাক্তন অফিসার ইনচার্জ। তৎকালীন যখন আমি গ্রেপ্তার হয়েছিলাম, তৎকালীন অফিসার ইনচার্জ উনি ছিল। এখন ওনার একটা এই কেসটার পর ওনার একটা স্ট্রং ইনভলভমেন্ট দেখার পর নিউ আলিপুর পিএস থেকে অমিত শঙ্কর মুখোপাধ্যায়কে সরিয়ে দেওয়া হয়। এখন আছে উনি আরএফএ। উনি যদি কলকাতা পুলিশের ইউনিফর্মটা না পরতো, হয়তো উনিও গ্রেফতার হতো, কারণ এই কেসে যতজন অভিযুক্ত ছিল সবাই গ্রেফতার হয়েছে প্রায়, শুধুমাত্র অমিত শঙ্কর মুখোপাধ্যায় গ্রেফতার হয়নি। কিন্তু একজন পুলিশ আধিকারিক কি করে রাজনৈতিক ষড়যন্ত্রে থাকতে পারেন? আপনি তো রাজনৈতিক ষড়যন্ত্রের কথা বলছেন। কলকাতা পুলিশের পুরো ডিপার্টমেন্ট কালিমালিপ্ত হতো। দেখুন, আমি এটাই বলতে চাইছি যে উনি সরাসরি জড়িত ছিল, কারণ আমার কাছে 48 ঘন্টা আগেই একটা কল এসেছিল সন্দীপ अग्रवाल নামে একটা ব্যক্তি, যে আমাকে ফোন করে বলেছিল যে নিউ আলিপুর এরিয়া থেকে একটু দূরে থাকতে। তখন আমার মনে হয়েছিল যে হয়তো ওই ক্ষেত্র থেকে আমাকে সরিয়ে রাখার জন্য, বা যাতে আমি ওই ক্ষেত্রটাকে এড়োই, তার জন্য হয়তো আমাকে এরকম কিছু বলে। কারণ দেখুন, সব কিছুর ঊর্ধ্বে আছে আমার পলিটিক্যাল মোটিভ। তার সামনে আমি কোনো কিছু থেকেই কিছু কম্প্রোমাইজ করব না, সুতরাং আমি সেই সমস্ত কথাকে বিশ্বাসই করিনি কোনোদিনও। পামেলা, আপনার কাছে আমার প্রশ্ন, এটাও আমার আশা ছিল। আপনার কাছে আমার প্রশ্ন পামেলা, এই যে সময়টা আপনি ছিলেন, এই যে সময়টা আপনি জেলবন্দি ছিলেন পামেলা, এই সময়টাতে এ রাজ্যের বিধানসভা নির্বাচনটা হয়ে গিয়েছে। সেই নির্বাচনে বিজেপি বিরোধী আসনে বসেছে। বিজেপির 200 আসনেরও বেশি আসন পেয়ে রাজ্যে ক্ষমতা দখলের স্বপ্ন সফল হয়নি। তারপরে একটা উপনির্বাচন হয়ে গিয়েছে, সেই উপনির্বাচনেও বিজেপির প্রায় কোনো স্বপ্নই সফল হয়নি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি উপনির্বাচনে লড়াই করে জিতেছেন, বিধায়ক হয়েছেন। এই সমস্ত কিছু পেরিয়ে বিজেপি থেকে তৃণমূলে ফিরে যাওয়ার একটা নতুন স্রোত তৈরি হয়েছে। এত কিছুর মাঝখানে আমরা যখন রোজ শুনছি বিজেপিতে তারকারা দাম পান না, মূল্য পান না, কাজ করতে পারেন না, পরিবেশ ভালো নয়, তৃণমূলে ফিরে যাচ্ছেন কেউ, এই এত সব কিছুর মাঝখানে দাঁড়িয়ে যখন আপনি গত 1 বছর রাজনীতির মধ্যেই ছিলেন না, থাকার সুযোগই পাননি, তখনও আপনি এই জেল থেকে বেরোনোর পর বিজেপি ছাড়ার কথা ভাবছেন কি? যদি ভাবেন তাহলে কেন, আর যদি না ভাবেন সেটাই বা কেন? দেখুন, যথেষ্ট স্পষ্টভাবে আমি বলি,
যথেষ্ট স্পষ্টভাবে আমি বলি, আমি রাজনীতি তো কোনো সুযোগ বা কোনো কিছুর জন্য করি না, রাদার পলিটিক্স ইজ ইন মাই ডিএনএ, ইটস ইন মাই পেডিগ্রি, ঠিক আছে? বা সেরকমভাবে আমি বড় হইনি যে কোনো সুযোগের জন্য কোনো দল করব। অন্য কে কী করেছে সেসব নিয়ে আমি কোনো বক্তব্য দেব না, কিন্তু আমি বিজেপিতে ছিলাম, আমি বিজেপিতেই থাকবো। কারণ বিজেপি একটা স্বচ্ছ আইডিওলজি, যেটা মানে নীতি, একটা ব্যক্তির জন্য তো আমি আমার নীতি বা আদর্শ ভুলে যাব না। সুতরাং আমি বিজেপিতে ছিলাম, বিজেপিতেই থাকবো। আমি কোনো স্বার্থ নিয়ে রাজনীতি করি না, শুধুমাত্র একটাই স্বার্থ, সেটা হচ্ছে মানুষের পাশে দাঁড়িয়ে, সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করতে চাই। বিজেপি থেকে আমি প্ল্যাটফর্ম পেয়েছি কাজ করার, এবং আরও বেশি কাজ করতে পারতাম যদি আমাকে নির্বাচনের আগে গ্রেফতার না করতো। নির্বাচনের আগে আমাকে গ্রেফতারও পুলিশ করলো, আবার পুলিশই আমাকে ক্লিন চিট দিল। পুলিশ কিন্তু জাস্ট ভাবুন এই কেসটা কতটা পলিটিক্যালি মোটিভেটেড। কারণ আমরা সবাই দেখেছি যে 2 তারিখে আমাদের ইলেকশন রেজাল্ট ডিক্লেয়ার হয়েছে, যেখানে আমরা পরাজিত হয়েছি। বাট বিজেপি ইজ আ স্ট্রং অপোনেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। একেবারে পামেলা, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলবার জন্য। পামেলা গোস্বামী জামিন পাওয়ার পরই একেবারে সরাসরি রিপাবলিক বাংলার মুখোমুখি ছিলেন এবং জানাচ্ছিলেন তার এই প্রত্যয়ের কথা যে বিজেপি ছাড়ার কথা তিনি কোনোভাবেই ভাবছেন না, বরঞ্চ তিনি একরকম সসম্মানেই মুক্তি পাচ্ছেন বা পেতে চলেছেন, ফলে তিনি বিজেপিতেই থাকবেন, তার আদর্শ থেকে তিনি সরছেন। অনির্বাণের অগ্নিবাণ এখানেই শেষ করছি, সঙ্গে থাকুন রিপাবলিক বাংলা।